শালা থেকে গানের অনুষ্ঠানটি এখানেই শেষ হলো। আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন অন্দর থেকে বেরিয়ে। এখন অন্দর থেকে বেরিয়ে আজ শুনবেন ইন্দ্রাণী ভট্টাচার্যের জীবন সংগ্রামের কাহিনী। অন্দর থেকে বেরিয়ে এই অনুষ্ঠানে আমরা মূলত সেই সব নারীদের জীবন সংগ্রামের কাহিনী তুলে ধরি যারা প্রতিনিয়ত লড়াই করে এগিয়ে গেছেন। আজ শুনবো সেই রকমই এক নারীর জীবন সংগ্রামের কাহিনী। আপনি বর্তমানে কি ধরনের কাজের সঙ্গে যুক্ত আছেন? আমি WBCS এক্সিকিউটিভ অফিসার, ডিস্ট্রিক্ট পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট অফিসার। সেই সাথে আমি ডিস্ট্রিক্ট ইউথ অফিসার হিসেবেও দায়িত্ব পালন করছি। এর পাশাপাশি ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার হিসেবেও আমাকে কাজ করতে হয়। আচ্ছা, কতদিন ধরে এই কাজটির সঙ্গে যুক্ত? এই চাকরির সঙ্গে যুক্ত বলতে গেলে 2012 সালে ফেব্রুয়ারি মাস, মানে প্রায় 14 বছর ধরে আমি এই চাকরিতে রয়েছি। হঠাৎ করে এই পেশায় আসা কেন? স্বপ্ন বলতে যেটা ছিল সেটা হচ্ছে যে আর্থিকভাবে স্বাবলম্বী হবার। পরিবারে আমার জেঠু ছিলেন এই চাকরিতে, এবার তাকে দেখতাম ছোটবেলার থেকে। তিনি যখন বিডিও ছিলেন তখন তিনি আসতে পারতেন না। বিডিও হিসেবে তো কাজটা নিবিড় যোগাযোগ রেখে করতে হয় সেই কর্মস্থলের সাথে। আমাদের সঙ্গে যখনই দেখা হতো ওনার ছোট ছোট গল্পগুলো শেয়ার করতেন, আমরা শুনতাম। সেগুলো শুনে ভালো লাগতো। কিরণ বেদির গল্প বা ঘটনা তখন আমরা ছোটবেলায় শুনতাম, সেগুলো কোথাও গিয়ে আমার ইন্সপায়ার করতো। মাস্টার্স কমপ্লিট হওয়ার পরেই আমি মোটামুটি চাকরি পরীক্ষা দেবার পরপরই প্রথমবারের সুযোগেই এটা আমি ক্র্যাক করেছিলাম এবং তারপরেই চাকরিতে আসা। এরপরে ছোটবেলার কথা জানতে চাইবো। ছোটবেলায় কোথায় কেটেছে, পড়াশোনা কোথায়? বেথুন স্কুলে আমি ক্লাস 12 অবধি পড়াশোনা করি। তারপরে বেথুন কলেজে ইতিহাস নিয়ে আমি অনার্স করি এবং তারপর সেখান থেকে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাস নিয়ে আমি MA কমপ্লিট করি। ছোটবেলায় যে খুব প্রাচুর্যের মধ্যে বড় হয়েছে এমন নয়, সাংসারিক বেশ কিছু প্রতিবন্ধকতা ছিল। আমি মা বাবার একমাত্র সন্তান, সেই জন্য সেই দিক থেকে বলতে গেলে আদর শাসন দুটোই পেয়েছি। বাবা বেসরকারি কোম্পানিতে চাকরি করতেন, সেই কারণে একটা বয়সের পর থেকে দেখেছি বাবার অফিসে লক আউট হওয়া, অফিস বা যে কোম্পানিতে উনি ছিলেন সেটি বন্ধ হয়ে যায়। তখন আমি স্কুলে পড়ি। আমরা থাকতাম যে অফিস কোয়ার্টারে, সেখানের পরিবেশও খুব ভালো ছিল না। নানান কারণে সেটা জীর্ণ দশা ছিল সেই বাড়ির। এবং এক সময় গিয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ঠিক 3 মাস আগে বাড়ির যে ইলেকট্রিসিটি কানেকশন সেটা কেটে দেওয়া হয়। মানে যেখানে তখন 2004 সালে আলোয় মোড়া কলকাতা শহর, সেইখানে দাঁড়িয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষার 3 মাস আগে থেকে আমার বাড়িতে কোনো আলো ছিল না। বিনা কারেন্টে আমি পড়াশোনা করি বলতে গেলে ওই মোমবাতির আলোয় কিংবা লণ্ঠন জ্বালিয়ে বা হেরিকেন জ্বালিয়ে। আমি থাকতাম হেদুয়ার কাছে, পুরনো জমিদারি বাড়ি, এখন আর সেখানেই আগুলিশ হয়ে গেছে। তা সেটা মোটামুটি জীর্ণদশা। মানে আমি ওই সময় কোনোদিন ওখান দিয়ে ক্রস করেছি, তারপরেই দেখেছি যে সিঁড়ির মাথার উপর থেকে বড় চাই ভেঙে বারান্দা, ঝুল বারান্দা সহ নিচে পড়ে গেছে। সেখানে প্রায় 30-40টি পরিবার আমরা তখন ওখানে থাকতাম, ওই মেস বাড়িতে আর কি, মেস বাড়ি বলা হতো তখন। তা সেখানে থাকতাম এবং হট করেই একদিন এরকমই, ধরুন আমাদের চারপাশে এখন যেমন আলো জ্বলছে, মাথার উপরে ফ্যান ঘুরছে, হট করেই একদিন মানে সেটা বন্ধ হয়ে গেল এবং জানলাম আর কোনোদিন সেটা ঘুরবে না। এবং যখন জানতে পারলাম তার 3 মাস পরে আমার উচ্চ মাধ্যমিক পরীক্ষা, বাবাদের অফিস বন্ধ, বাবারা ওই নিয়ে ব্যস্ত। পুজোয় ফলে কর্মচারীরা যে বোনাস পান সেটা বাবারা নিশ্চিত করতে পারতেন ওই পঞ্চমী কি ষষ্ঠীর দিন। তখন আমরা বুঝতাম যে আমাদের পুজোর সময় একটা জামা হবে আর কি। তা সেই টাকায় আমাদের জামাটা হতো, মার শাড়ি হোক বা বাবার কিছু হোক, পোশাক হোক, ট্রাইরা হোক, আমারটা ঠিক হতো আর কি ওই টাকায়। তা এগুলো দেখে বড় হয়েছে এবং উচ্চ মাধ্যমিকের ঠিক 3 মাস আগে ওটা যখন হলো তখন মানে আর কিছু মাথায় ছিল না। উচ্চ মাধ্যমিকের গণ্ডিটা তো ক্রস করতেই হবে এবং ভালোভাবে উতরতে হবে। সেই ভেবে জাস্ট ওই মোমবাতির আলোয় কখনো রাত্রেবেলায় কখনো ওই হ্যারিকেন জ্বালিয়ে পড়াশোনা করতাম আর কি। সামনে দিয়ে ছুঁচো, ইঁদুর ইত্যাদি যা হয় পুরোনো বাড়ি, আগেকার দিনের বাড়ি, সেগুলো চলে যাওয়া। আমরা থাকতাম 2.5 তলায়। হ্যাঁ, সেই সিঁড়ি দিয়ে মা কষ্ট করে 1 তলা থেকে মানে সেই ভারী ভারী জিনিস টেনে টেনে তুলতেন। তার মধ্যে সেই পার্টিশন করে আমার পড়তে বসা, রাত্রিবেলা একদম ঘন অন্ধকার, তার মধ্যে আরো মানে আমার মতোই আমার বয়সী আরো 2জন পরীক্ষার্থী ছিল, তাদের মতো তারা পড়েছে। সেই সময় কখনো
ঝুল বারান্দাতে যে চাঙড় খসে পড়েছে প্রায় গায়ের ওপরে বা মাথার ওপরে, অনেক অচেনা অজানা বিপদ চলে আসতো, অনেক ভুলভাল লোকজন চলে আসতো। তখন আমার ওই 14-15-16 বছর বয়সী কিশোরী, মা বাবা পুরো এক ঝামকের খোলসের মতো আমাকে আগলে রেখেছিলেন। তা সেই জায়গাটা থেকে বেরিয়ে আসতে পেরেছি শুধু মা বাবা ছিল বলেই। আমাকে বলা হয়েছিল যে পড়াশোনার দিকটা তুমি দেখো, বাকিটা আমরা যে করি হোক সামলে নেব। আমি সবসময়ই জানতাম যে আমাকে এই দুজন মানুষের জন্য কিছু না কিছু করতেই হবে, আমাকে নিজের পায়ে দাঁড়াতেই হবে। জেদটা আমার ছিল, স্কুল ছিল, স্কুলের যারা টিচার ওনারা ছিলেন সবসময় সাহস জুগিয়ে গেছেন। আমার মা আমাকে টেস্ট পেপার এনে দিতেন, আমি সেগুলো সলভ করতাম। সেই সমস্ত পেপার গুলো আমি নিয়ে আমাদের স্কুলের যারা টিচার ছিলেন তাদের দেখাতাম, তারা সেগুলো চেক করে দিতেন। ওই অবস্থায় উচ্চ মাধ্যমিক সসম্মানে পাশও করি। কলেজের ফার্স্ট ইয়ার অবধি আমরা ওখানে থাকি এবং তারপরে বাসযোগ্য আর ছিল না। উচ্চ মাধ্যমিকের সময় এমন হয়েছে মা ছোট ছোট সেলাইয়ের কাজ নিত, কখনো বাধ্য হয়ে আমাদেরকে ঠোঙা বানাতেও হয়েছে কিছুদিন। যখন ওই পর্বটা পেরিয়ে বাগুইয়াটির বাড়িতে চলে আসি, তারপর থেকে আমি মা দুজনেই বাচ্চাদেরকে পড়ানো শুরু করি। আমি যখন সেকেন্ড ইয়ারে উঠি আমি ফার্স্ট ইয়ারের স্টুডেন্টকে পড়াতাম। আর যেহেতু আমার রেজাল্ট খুব ভালো ছিল, তা সেই কারণে আমি পেতাম, ও স্টুডেন্ট আসতো আর কি। ওই স্কুল কলেজের একজন ভালো আমার বন্ধু ছিল, তার সাথে একসাথে আমরা গ্রুপ স্টাডি করতাম। আমার কলেজের প্রফেসররাও যেমন করেছেন, তেমন যারা তখন টিউশন পড়াতেন তারা আমার কাছ থেকে কোনো ফিস নিতেন না, শুধুমাত্র মানে আমাকে হেল্প করবেন বলেই তারা তখন আমাকে গাইড করে দিতেন। তাদের বাড়িতে গিয়ে অবধি আমি কোশ্চেন সলভ করে এনেছি, তা সেই উপকারগুলো পেয়েছি। তারপরে যখন MA কমপ্লিট হয়ে গেল, তারপরে চাকরি পরীক্ষার যখন প্রিপারেশন শুরু করলাম, তখন আমার মামার বাড়ির লোকজনও আমাকে, আমার দিদা আমাকে অনেক হেল্প করেছিল ফিনান্সিয়ালি। তা সেই সব সাপোর্ট গুলো পেয়ে মোটামুটি আমি একটা জায়গায় স্কুলের চাকরিটা পাই। স্কুলের চাকরিটা সেই কারণেই অনেক দূরে হলেও আমি ছাড়তে পারিনি। তখন আমার চাকরি সত্যি খুব প্রয়োজন ছিল, তো স্কুলের চাকরি করতে করতেই আবার এই চাকরিটা পাওয়া। কঠিন পরিস্থিতি অনেক অসম্ভবকে সম্ভব করে তোলে। ইন্দ্রাণী ভট্টাচার্যের জীবনেরও সেই জেদ, অদম্য ইচ্ছা সামনে এসেছে কঠিন পরিস্থিতির মাধ্যমে। কিভাবে তিনি তার নিজের লক্ষ্য স্থির করে সফল হলেন, শুনবো সেই কথা সরাসরি তার কাছ থেকে। তো বাড়িতে তখন দিদা ছিলেন, দিদা ক্যান্সার পেশেন্ট ছিলেন, দিদার তখন লাস্ট স্টেজ। সকালবেলা ভোর 5টার সময় আমি বাগুইয়াটিতে আমার বাড়িতে যেখানে ছিল আর কি, সেখান থেকে বেরিয়ে বাস ধরতাম। 5:28 উল্টোডাঙ্গা থেকে কৃষ্ণনগর লোকাল ছাড়তো। 5:28 কৃষ্ণনগর লোকালে করে 7:45 নামতাম কৃষ্ণনগর স্টেশন। 7:45 কৃষ্ণনগর থেকে ওই লোকাল বাসগুলোতে করে আমি কৃষ্ণনগর যে মেন বাস স্ট্যান্ড সেখানে পৌঁছতাম। সেখান থেকে আবার ওই 8:10 কি 15-তে বাস ওখান থেকে ছাড়তো, সেইগুলো নামাতো হচ্ছে করিমপুরের ওখানে আমার স্কুলের সামনে। তারপর সারাদিন স্কুল করে আবার 4:30-র সময় আমি বাসে করে আসতাম কৃষ্ণনগরে রেল স্টেশনে 6:30টায়। 6:30টায় কৃষ্ণনগর লোকাল ধরে নামতাম দমদম জংশনে, তখন প্রায় 9টা। তারপর দমদম জংশন থেকে আবার বাসে করে নাগেরবাজার থেকে হেঁটে সাতগাছির থেকে আবার অটোয় করে বাগুইয়াটি থেকে কিছু একটা করে বাড়ি। এইভাবে যখন আমি বাড়ি পৌঁছতাম তখন রাত্রি 10টা। এর মাঝখানে এই যে একটা দীর্ঘ সময় আমি বাসে এবং ট্রেনে ট্রাভেল করতাম, এই সময়টায় আমি বইপত্র নিয়ে যেতাম ব্যাগে করে, প্লাস ওই স্কুলেও যখন অফ পিরিয়ড থাকতো সেই সময়টায় আমি মেন্সের জন্য বা ওই ইন্টারভিউর জন্য প্রিপারেশন নেই। মেন্সের যখন ক্লিয়ার করে দিই, ইন্টারভিউর যখন কল আসে গ্রুপ এর জন্য, তখন আমি স্কুলের চাকরিটা ছেড়ে দিয়ে আবার ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিয়েছিলাম। নিয়ে তারপরে তো যথারীতি তারপরে তো লিস্ট আউট হলো, সিলেক্টেড হলাম। তারপর থেকে সত্যি কথা বলতে জীবন অনেকটাই বদলে গেছে। ভবিষ্যৎ ভাবনা কি রয়েছে? ভালো এমন কিছু কাজ করা যেগুলো অনেক সংখ্যক মানুষের প্রয়োজনে লাগে, কাজে লাগে। এর আগে হুগলি জেলায় ছিলাম, তখন প্রকল্প আধিকারিক হিসেবে হুগলি জেলার হয়ে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছ থেকে অ্যাওয়ার্ডও নিয়েছিলাম, ফার্স্ট প্রাইজ পেয়েছিল হুগলি জেলা। লেখালেখি জায়গাটা এখন সত্যি কথা বলতে অনেকটাই নেগলেক্টেড হচ্ছে। ইচ্ছে আছে ভবিষ্যতে সুযোগ পেলে আরেকটু লেখালেখিটা নিয়ে চর্চা করা। ধন্যবাদ জানাই ইন্দ্রাণী ভট্টাচার্যকে, তার ভবিষ্যৎ জীবনের জন্য রইল অনেক শুভকামনা। এতক্ষণ শুনলেন অন্দর থেকে বেরিয়ে। ভাষ্যপাঠ, রচনা এবং সম্পাদনা আত্রেয়ী সমাজপতি।
প্রযোজনা আকাশবাণী কলকাতার মহিলা বিভাগ। এতক্ষণ শুনলেন অন্দর থেকে বেরিয়ে, আকাশবাণী মৈত্রী। এখন গ্রাম বাংলার গান, শিল্পী অমিত গুহ।